बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। तो वेरी गुड। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। আমি আপডেট করব কয়টা সাবমিট করবো, কোনটা কোনটা দিছো, কোনটা কোনটা দাও নাই। তো লেটস স্টার্ট। এখানের মধ্যে বলা হচ্ছে যে 1 2 3 তোমাকে এখানে এরকম একটা অ্যাটম দিছে। কোথায় গেছে? হ্যাঁ, এরকম একটা অ্যাটম দিছে। প্রশ্নে এরকম একটা অ্যাটম দিছে যেখানে এখানে এখানে ইলেকট্রনটা থার্ড অরবিট থেকে ফার্স্ট অরবিটে আসে। এটা 1, এটা 2, এটা 3। থার্ড অরবিট থেকে ইলেকট্রনটা ফার্স্ট অরবিটে আসে। তো প্রশ্ন করা হচ্ছে যে ডিটারমাইন দ্য ফ্রিকোয়েন্সি। কি বলা হচ্ছে? ফ্রিকোয়েন্সি ডিটারমাইন করতে বলতেছে। এটা কোন বোর্ড? এটা একটু লিখে দিই। এটা হচ্ছে বরিশাল বোর্ড 22। হ্যাঁ, বরিশাল বোর্ড 22। এটা বরিশাল বোর্ড 22। তো বরিশাল বোর্ড 22 এর কোশ্চেন কি বলতেছে? ডিটারমাইন ফ্রিকোয়েন্সি। ডিটারমাইন ফ্রিকোয়েন্সি। সো চলো আমরা ফ্রিকোয়েন্সি বের করি। তো ফ্রিকোয়েন্সি বের করার জন্য প্রথমে আমাদের কাছে জানতে হবে এটা এটা আর এটা। হ্যাঁ, এখানে n1 কত? n1 হচ্ছে 1, কারণ ফার্স্ট অরবিটে আসছে। আর n2 কত? n2 হচ্ছে থার্ড। মূলত ট্রানজিশনটা হচ্ছে থার্ড অরবিট আর ফার্স্ট অরবিটের মধ্যে। n1 হচ্ছে ছোট অরবিট বোঝায়। তাহলে ছোট অরবিট কোনটা? ফার্স্ট অরবিট না? তাহলে n1 হচ্ছে 1 আর n2 হচ্ছে বড় অরবিট বোঝায়। তাহলে কোনটা হবে বড় অরবিট? থার্ড অরবিট বড় হবে না? ভেরি গুড। বলছে ফ্রিকোয়েন্সি বের করতে। কি বের করতে বলছে? ফ্রিকোয়েন্সি বের করতে বলছে। এবার ফ্রিকোয়েন্সি তুমি কিভাবে বের করবা? তুমি জানো E সমান সমান h নিউ, এটা তুমি জানো। আবার তুমি এটা জানো যে নিউ সমান সমান c বাই ল্যামডা। তুমি এই ফর্মুলাটা লিখছিলা। তো এই ফর্মুলা লেখার সময় তুমি যে ফান্ডামেন্টাল ফর্মুলাটা আসলে অ্যাপ্লাই করছিলা সেটা ছিল এটা। এই নিউর পরিবর্তে তুমি c বাই ল্যামডা লিখছিলা। তো আসলে আমার এই ফর্মুলাটা লাগবে না, আমার মূলত এই ফর্মুলাটাই লাগবে, c বাই ল্যামডা। তো তোমার কাছে আগে এখানে ওয়েভলেন্থ বের করতে হবে। ওয়েভলেন্থটা বের করে তুমি ল্যামডার জায়গায় বসাবা এন্ড দেন তুমি ফ্রিকোয়েন্সি পেয়ে যাবা। ওয়েভলেন্থ কিভাবে পাবা? আমরা জানি 1 বাই ল্যামডা সমান সমান RH 1 বাই n1 স্কয়ার মাইনাস 1 বাই n2 স্কয়ার। তো এখানের মধ্যে থাকবে 1 বাই ল্যামডা, RH এর ভ্যালু থাকবে 109678। এটা হচ্ছে RH এর ভ্যালু। এর 1 বাই n1 স্কয়ার করলে n1 কত? 1, 1 এর স্কয়ার করলে 1 ই থাকে। n2 কত? 9, তাহলে n2 কত? 3, 3 এর স্কয়ার করলে কত? 9 থাকবে। এবার আমি যদি ল্যামডা বের করতে চাই তাহলে আমরা এই জায়গায় যা পাবো তাকে আমাদের কাছে ইনভার্স করতে হবে। আমরা এই জায়গায় যাকেই পাবো, যা পাবো তাকে আমরা ইনভার্স করব। যা পাবো তাকে আমরা ইনভার্স করব। তাহলে চলো আমরা একটু ক্যালকুলেশনের দিকে চলে যাই। এখানে কি দেওয়া আছে? এখানে আমাদের প্রথমত দেওয়া আছে 1 ডিভাইডেড বাই এখানে দেওয়া আছে হচ্ছে 1 ডিভাইডেড বাই 9, 1 ডিভাইডেড বাই 9, 1 মাইনাস 1 ডিভাইডেড বাই 9, এরপর হচ্ছে ইনটু 109678। কিছু একটা পাবো। এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে এটাকে ইনভার্স করে দিব। ইনভার্স করে দিলে আমরা সেন্টিমিটার ওয়েভলেন্থ পাবো। সেন্টিমিটার ওয়েভলেন্থ পাবো যেটা 1.02572 1.02572 এটা আসছে। এরপর কি আসছে? ইনটু 10 ইনভার্স 5 ইনটু 10 ইনভার্স 5 সেন্টিমিটার। তাহলে আমরা সেন্টিমিটারে কি পাইলাম? আমরা সেন্টিমিটারে ওয়েভলেন্থ পাইলাম। তো সেন্টিমিটারে ওয়েভলেন্থ পাইলে হবে না, এই ফর্মুলায় আমার কাছে ওয়েভলেন্থটা বসাতে হবে মিটারে। তাহলে আমি কি করব? এটাকে মিটারে কনভার্ট করব। মিটারে কিভাবে কনভার্ট করব? আরো 10 ইনভার্স 2 দিয়ে মাল্টিপ্লাই করব। যদি আরো 10 ইনভার্স 2 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে 10 ইনভার্স 7 হয়ে যাবে। ঠিক আছে? এবার আসো আমরা একটা কাজ করি।
আমরা একটা কাজ করি, আমরা জানি নিউ সমান সমান কি সি বাই ল্যামডা। সি কত? 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8, এটা হচ্ছে সি। আর ল্যামডা কত? ল্যামডা হচ্ছে এটা, ল্যামডা। ঠিক আছে, ওকে। এরপরে আসলে আমরা একটু পড়ি, কি আসতেছে? 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8 ডিভাইডেড বাই নিচে যা আছে তা। আসে হচ্ছে 2.9247, 2.9247 ইন্টু 10 টু দি পাওয়ার 13। এটার ইউনিট কত? এটার ইউনিট হবে হার্টজ। ঠিক হইতে পারে, ভুল হইতে পারে, ঠিক আছে। তাও তুমি ক্যালকুলেশন নিজের মতন করে দেখবা কোথাও যে ভুল টুল করছে কিনা। তাহলে এটা আসছে, এটাকে আমরা মিটারে নিছি, কোনো সমস্যা নাই। সি বাই ল্যামডা, সি হচ্ছে 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8, মিটারে যেটা নিছি ওটা বসেছি, এরপরে এটা আসছে। ঠিক আছে, তাহলে তার ক্যালকুলেশনটা একটু রিপিট করে দেখি। প্রথমত আমার এখানে মতো 1 ডিভাইডেড বাই 9 কিছু একটা আসতেছে, এরপর 1 মাইনাস অ্যান্সার, এরপরে কি 109678 কিছু একটা আসতেছে। হ্যাঁ, যেটা আসছে এটা কি করতে হবে? এটাকে ইনভার্স করতে হবে। ইনভার্স করলাম, ইনভার্স করার পরে কিছু একটা আসতেছে, ওইটা হচ্ছে সেন্টিমিটার ওয়েভলেন্থ। এটা কি করতে হবে? মিটারে নিতে হবে। এরপর কি করতে হবে? 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8 দিয়ে 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8 কে যে ওয়েভলেন্থ আসলো তার দিয়ে ভাগ দিতে হবে। আমি কিছু একটা ভুল বলছি নাকি? আসো, 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8, হ্যাঁ, ডিভাইডেড বাই 1.02572 ইন্টু 10 ইনভার্স 7, তো 2.9247 ইন্টু 10 টু দি পাওয়ার 15 আসে একবার। আমিও তো চিন্তা করি 13 আসার কথা ছিল না, 15 আসার কথা। ঠিক আছে, হ্যাঁ, আবার করি, আবার করি, দাঁড়া। 1 ডিভাইডেড বাই 9, 1 মাইনাস অ্যান্সার 109678 ইন্টু, দাঁড়া, 1 ডিভাইডেড বাই 9, 1 মাইনাস অ্যান্সার ইন্টু 109678, যেটা আসছে ওটাকে আমরা ইনভার্স করব, কিছু একটা পাবো, এটা হচ্ছে ওয়েভলেন্থ। ঠিক আছে, এটা কিসে পাইলাম? এটা পাইলাম হচ্ছে সেন্টিমিটারে। এরপর এটাকে আমরা মিটারে নিয়ে যাব, মিটারে নিয়ে গেলাম। এরপর কি করবো? 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8 ডিভাইডেড বাই অ্যান্সার। ঠিক আছে, এটাই যেটা আসছে, এটাই এটাই কারেক্ট ছিল। প্রথমবার এটা আসে নাই, তাই বলে আমি একটু চিন্তায় ছিলাম। আমার মূল কনসেপ্ট ছিল কি জানো? আমার মূল কনসেপ্ট ছিল 10 টু দি পাওয়ার 8 আর 10 ইনভার্স 7, এই দুইটা মিলে তো 13 তৈরি করবে না, 15 তৈরি করবে। তো এটা আমার কনসেপ্ট ছিল, তো ওইটা থেকে আমি চিন্তা করছি যে না, এটা ভুল হয়েছে। আলটিমেটলি দেখছি যে ভুল হয়েছে। যেটাই হোক, আমরা সামনের দিকে যাই। হুম, এবার আসো পরেরটাতে যাই আমরা। ওকে, আসো। অলমোস্ট প্রতিদিনই ক্লাস নেবে, তোমরা দেখিও। এবার আমরা ফ্রিকোয়েন্সি বের করে ফেলছি, ওয়েভলেন্থ অনেকবার বের করছি। এরপর তোমাকে প্রশ্ন করতে পারবে, দুইটা দুইটা ট্রানজিশন দিবে, তোমাকে বলবে যে এই দুইটা ট্রানজিশন কি একই রিজনে হবে কিনা। যখন দেখা প্রশ্ন করবে একই রিজনে হবে কিনা, তো ওটার জন্য তোমার কাছে যেটা করতে হবে, আচ্ছা আমি প্রশ্নটা দেখাই, এটা কোন বোর্ডে আসছে ওটাও দেখাচ্ছি। এটা আসছে হচ্ছে রাজশাহী বোর্ড 21, এটা রাজশাহী বোর্ড 21 আসছে।
রাজশাহী বোর্ড 21-এ 1 2 3 4 4 থেকে 2তে একটা গেছে, 3 থেকে 2তে একটা গেছে, 1 2 3 4 4 থেকে 2তে একটা গেছে, এরপরে 3 থেকে 2তে একটা গেছে, 3 থেকে 2তে একটা গেছে, 3 থেকে 2তে একটা গেছে। হ্যাঁ, তো বলা হচ্ছে এখানে মধ্যে আমাকে যে will the both আসো প্রশ্ন কি হচ্ছে will the both ঠিক আছে, দোনোটা এনার্জি কি সেম রিজনে হবে কিনা। তাহলে আমরা প্রথমটা দেখি, প্রথমটা কোন 4 থেকে 2 তে যাচ্ছে, 4 থেকে 2 তে যাচ্ছে, তাহলে এই ক্ষেত্রে n1 কত 2, এই ক্ষেত্রে n2 কত 4। তাহলে এই ক্ষেত্রে যদি আমরা ওয়েভলেন্থ বের করি, ওয়েভলেন্থ কত আসবে। আচ্ছা, ডিরেক্টলি ওয়েভলেন্থের জন্য ফর্মুলা লিখে দিই, সেটা হচ্ছে RH, সরি, সেকেন্ড ব্র্যাকেট RH 1 বাই n1 স্কয়ার মাইনাস 1 বাই n2 স্কয়ার ইনভার্স 1। তো এখানে RH এর ভ্যালু কত 109678, এখানে n1 এর ভ্যালু কত 2, তাহলে 1 বাই n1 স্কয়ার মানে 1 বাই 4, n2 এর ভ্যালু হচ্ছে 4, তাহলে 1 বাই 16, আর পুরাটাকে ইনভার্স আমরা করতেছি। তাহলে আমরা এখানে ওয়েভলেন্থ কি পাচ্ছি একটু দেখি আমরা, 1 ডিভাইডেড বাই 4 মাইনাস 1 ডিভাইডেড বাই 16 ইন্টু 109678 শিফট ইনভার্স 1 আসতেছে হচ্ছে 4.8627 into 10 inverse 5, 4.8627 into 10 inverse 5 সেন্টিমিটার। ঠিক আছে, এরপরে আমরা এটাকে মিটারে কনভার্ট করব। কিভাবে মিটারে কনভার্ট করব, আরো 10 ইনভার্স 2 দিয়ে গুণ করব, এটা মিটারে কনভার্ট হয়ে যাবে। কিসে কনভার্ট হবে, মিটারে কনভার্ট হবে। তো মিটারে কনভার্ট হওয়ার পর আমরা যেটা করব, মিটারে কনভার্ট হবে, মিটারে কনভার্ট করার পর আমরা যেটা করব সেটা হচ্ছে এটাকে ন্যানোমিটারে কনভার্ট করব। ন্যানোমিটারে কনভার্ট করার জন্য আবার 10 টু দি পাওয়ার 9 দিয়ে গুণ করব, আসবে হচ্ছে কত 486.271, 486.271। ঠিক আছে, ন্যানোমিটার। আমরা জানি কি, আমরা জানি যে ভিজিবল রেঞ্জ কি, ভিজিবল রেঞ্জ হচ্ছে 380 ন্যানোমিটার থেকে 780, কারেক্ট। হ্যাঁ, সেটা অবশ্যই ভিজিবল রেঞ্জে পড়ছে। তাহলে প্রথম যে ট্রানজিশন সেটা ভিজিবল রেঞ্জে পড়ছে, দ্বিতীয় ট্রানজিশনটা কোন রেঞ্জে পড়ছে ওইটা বের করতে হবে আমাদের কাছে। ঠিক আছে, তো দ্বিতীয় ট্রানজিশনটা কোন রেঞ্জে পড়ছে একটু দেখি। এটা হচ্ছে থার্ড অরবিট থেকে সেকেন্ড অরবিটের দিকে যাচ্ছে, n1 কত 2 আর n2 কত 3, এখানে ল্যামডা সরাসরি বের করি, আর h 1 বাই n1 স্কয়ার মাইনাস 1 বাই n2 স্কয়ার ইনভার্স 1, আর h হচ্ছে 109678, 1 বাই n1 স্কয়ার মানে হচ্ছে 1 বাই 4, 1 বাই n2 স্কয়ার মানে হচ্ছে 1 বাই 9, এরপরে হচ্ছে কি ইনভার্স 1। আমরা একটু বের করি, সেটা হচ্ছে 1 ডিভাইডেড বাই 4 minus 1 divided by 9 into 109678 inverse 1।
তো এখানের মধ্যে তোমার 6.564 6 into 10 inverse 5 সেন্টিমিটার, এটাকে আমরা মিটারে নিব 6.5646 into 10 inverse 7 মিটার। এবার আমরা এটাকে ন্যানোমিটারে নিব, যদি ন্যানোমিটারে নিতে হয় তাহলে 10 to the power 9 দিয়ে গুণ করতে হবে। আচ্ছা আমি একটা ভুল করছি আমার ক্যালকুলেটরে, আমি মাঝখানে 10 ইনভার্স 2 দিয়ে গুণ করিনি। তো মিটার হচ্ছে 10 ইনভার্স 7, এটার সাথে 10 টু দি পাওয়ার 9 গুণ করলে ন্যানোমিটারে চলে যাবে। আসতেছে কত 656.46 ন্যানোমিটার। আমরা জানি ভিজিবল রেঞ্জ হয় 380 থেকে 780 পর্যন্ত, তাহলে দ্বিতীয় ট্রানজিশনটাও ভিজিবল রেঞ্জে হবে। দ্বিতীয় ট্রানজিশনে যে এনার্জিটা এমিট হবে সেটাও কি হবে, ভিজিবল রেঞ্জে হবে। তাহলে আমরা এইভাবে বলতে পারি যে দুটোটা ট্রানজিশন একই রেঞ্জে স্পেকট্রাম দিবে। বুঝতে পারছি বিষয়টা? এবার আমরা পরের কোশ্চেনে যাই। পরের কোশ্চেন কি হচ্ছে 1 2 3 3 থেকে 2 তে যাচ্ছে। এটা হচ্ছে চিটাগং বোর্ড 21। 3 থেকে ইলেকট্রন 2 তে যাচ্ছে। 3 থেকে ইলেকট্রন 2 তে যাচ্ছে চিটাগং বোর্ড 21। আমরা এখানে কি বের করব? ডিটারমাইন দ্য অ্যামাউন্ট অফ এনার্জি এমিটেড। ওকে, তাহলে এই ক্ষেত্রে আমরা বুঝবো, দেখো এটা 1 2 3 4, এটা কি 3 থেকে 2 তে গেছে জানা? আচ্ছা ধরো আমাদের এখানে 4 থেকে 2 তে গেছে, ধরলাম যেটা চিটাগং বোর্ড 21 না, আমি কোশ্চেনে চেঞ্জ করে দিলাম। তো এখানে আমাদের ট্রানজিশন করতে কত থেকে কত, n2 কত, n2 হবে কি 4, 1 2 3 4, আর n1 কত, n1 হচ্ছে 3, 1 2 3 4, n1 হচ্ছে 3। অ্যামাউন্ট অফ এনার্জি ইমিডিয়েট বের করতে বলছে, ঠিক আছে। আচ্ছা আমরা একটু বের করি। E সমান সমান কি, h c বাই ল্যামডা। আমরা চাইলে এটা কিভাবে লিখতে পারি, h ইন্টু c 1 বাই ল্যামডা লিখতে পারি। আবার আমরা সূত্র জানি যে 1 বাই ল্যামডা সমান সমান rh 1 বাই n1 স্কয়ার মাইনাস 1 বাই n2 স্কয়ার। তো আমরা চাইলে 1 বাই ল্যামডার মানটা আলাদা করে বের করে এখানে বসাতে পারি, অথবা আমরা এই ডিরেক্ট ফর্মুলাটা এখানে বসাই দিতে পারি। সো ইউ আর এক্সপেক্টিং দ্য রাইট থিং। আমি এখানে কি করব, ডিরেক্ট করে ফেলবো, মানে 1 বাই ল্যামডার পরিবর্তে সরাসরি এটা বসা দিলাম, ঠিক আছে। তাহলে আমরা ভ্যালুগুলো বসাই। h এর ভ্যালু কি 6.626 into 10 inverse 34, c এর ভ্যালু কি 3 into 10 to the power 8, 1 by n1 মানে হচ্ছে 1 by 9, আর 1 by n2 স্কয়ার মানে হচ্ছে 1 by 16, ঠিক আছে। যেটা আসবে ওটাই হচ্ছে অ্যান্সার। আচ্ছা একটা জিনিস খেয়াল করো, আর এখানে RH এর মানটা দেওয়া হয়নি, ঠিক না? একটু RH এর মানটা লিখি। হ্যাঁ, তো RH এর মানটা হচ্ছে 109678, ঠিক আছে। এবার বিষয়টা হচ্ছে আমরা যদি RH এর মান এটা বসাই তাহলে ওয়েভলেন্থ আসে কোন ইউনিটে, সেন্টিমিটার ইউনিটে। আমার কাছে এখানে ওয়েভলেন্থ দরকার, বাট কোন ইউনিটে, মিটার ইউনিটে। কোন ইউনিটে,
মিটার। তাহলে আমি যতটুকু হাইলাইট করছি এখন এতটুকুর জন্য আমি সেন্টিমিটারে পাবো। তাহলে যদি আমি মিটারে পেতে চাই তাহলে অবশ্যই অবশ্যই আমার কাছে এর সাথে কি গুণ করতে হবে, 10 ইনভার্স 2 গুণ করতে হবে। পরীক্ষা যদি ভুলে যাও তাহলে এটাই ভুলবা। ক্লিয়ার? তো যেহেতু এখানের মধ্যে ভুলার একটা চান্স আছে তাই বলে আমি এই রিস্কটা আর না নিই। ঠিক আছে, আগে এভাবে বের করি। আমরা যেভাবে সবসময় ল্যামডা বের করছি ঠিক সেভাবে আমরা ল্যামডাটা বের করে ফেলি। ওকে, 1 divided by 9 minus 1 divided by 16, 109678 ইনভার্স 1 আসতেছে হচ্ছে 1.875 620 into 10 inverse 4 সেন্টিমিটার। এটাকে যদি মিটারে নিতে হয় তাহলে 10 ইনভার্স 2 দিয়ে গুণ করতে হবে। যদি করি তাহলে 10 ইনভার্স 6 মিটার আসে। কি আসে? মিটার আসে। এবার আমরা এটা কি করব? আমরা এটাকে এই ল্যামডার পরিবর্তে বসাই দিব। ঠিক আছে, তাহলে বসাই আমরা। কি আসতেছে এখানে? E is equals to 6.626 into 10 inverse 34. C হচ্ছে কি 3 into 10 to the power 8. 1 by lambda মানে কি 1.8762 into 10 inverse 6. কত আসতেছে এনার্জিটা 1.06 into 10 inverse 19. 1.06 into 10 inverse 19 জুল। বোঝা গেছে? এভাবে এনার্জি বের করতে হবে। এনার্জির জন্য আগে ওয়েভলেন্থ বের করতে হবে, এরপর ওয়েভলেন্থ থেকে এনার্জির ফর্মুলা বসায় তোমার কাছে এনার্জি বের করতে হবে। আসলে পরে মেতে যাই। বিসমিল্লাহ। এবার আমরা পরেরটাতে আসি। পরের প্রশ্নটা কি দিছে দেখো। পরের প্রশ্নটাতে এটা কত নাম্বার? 4 নাম্বার। 4 নাম্বার থেকে 3 নাম্বারে যাচ্ছে। 4 নাম্বার থেকে 3 নাম্বারে যাচ্ছে। তো বলা হচ্ছে যে এরা কোন বোর্ড? এটা হচ্ছে ময়মনসিংহ বোর্ড। এটা হচ্ছে ময়মনসিংহ বোর্ড। তো আমরা যদি একটু সিতে যাই, সি কি বলতেছে? সি বলতেছে যে এই যে ট্রানজিশন আছে, ট্রানজিশনের যে ওয়েভলেন্থ আছে, মানে এই যে ট্রানজিশন আছে, এই যে এমিশন আছে, এই এমিশনটা ইউজেস লিখতে বলছে। মেনশন ট্রানজিশন বা এমিশন or এমিশন। ঠিক আছে, তো যখন এরকম প্রশ্ন আসবে বুঝবা যে এটা ইদার আসবে হচ্ছে তোমার
আইআর অথবা আসবে তোমার ইউভি। যদি আইআর আসে তাহলে মেডিকেল সেক্টরে যে ইউজেস গুলো আছে ওগুলো দিবা। আর যদি আসে হচ্ছে ইউভি তাহলে হচ্ছে তোমার কাউন্টারফিট কারেন্সি আর কাউন্টারফিট পাসপোর্ট চেক করা। ঠিক আছে? ওকে। হ্যাঁ, এক্স্যাক্টলি। তো আমরা এটা বের করি, ট্রানজিশনটা কি হবে? এটা কত? 1 2 3 4, তাহলে n2 হচ্ছে 4 আর n1 হচ্ছে 3। ঠিক আছে? n2 হচ্ছে 4, n1 হচ্ছে 3। n2 হচ্ছে 4, n1 হচ্ছে 3, অ্যান্সার এটাই আসবে। এটাই আসবে, বুঝছো? আগেরটা যেটা আসছিল ওটাই আসবে, কারণ ট্রানজিশন তো সেম। ঠিক আছে? আর তুমি যেটা করবে সেটা হচ্ছে এটাকে ন্যানোমিটারে নিয়ে যাবা। এটা কিসে নিয়ে যাবা? ন্যানোমিটারে নিয়ে যাবা। কি আছে? 1.87620, 1.87620 ইন্টু 10 ইনভার্স 6। এটা মিটারে। এটাকে তুমি কিভাবে ন্যানোমিটারে নিতে পারো? এটাকে ন্যানোমিটারে নেওয়ার জন্য এটার সাথে 10⁹ কে তোমার কাছে মাল্টিপ্লাই করতে হবে। কত আসবে? 1.1876 1876 1876.2 ন্যানোমিটার। ঠিক আছে? তো আমরা যদি একটু আক্কেল বুদ্ধি খাটাই, আমাদের কাছে বেশি বুদ্ধিমান হইতে হবে না, আমরা অল্প বুদ্ধিমান হলে বুঝবো। ভিজিবল ভিজিবল রেঞ্জ কত? 380 থেকে 380 থেকে কত হয়? 780 হয়। ভিজিবলের উপরে কি হয়? ইউভি। তাহলে এটা অবশ্যই 380-র চেয়ে কম। এরপরে কি হবে? আইআর, ইনফ্রারেড। এটা অবশ্যই 780-র চেয়ে বেশি। ঠিক আছে? তাহলে তোমার যদি 780 থেকে বেশি আসে বুঝবা যে কি? আইআর দিছে। 380-র চেয়ে কম আসে তাহলে বুঝবা কি? ইউভি দিছে। তার চেয়ে বুঝার আরো একটা বেস্ট ওয়ে আছে। আমরা লাইম্যান সিরিজ, বার্মার সিরিজ, প্যাস্টেল সিরিজ পড়ছি না? যদি n1 কি হয়? যদি n1 1 হয় তাহলে যতগুলোই লাইট আসুক না কেন সবগুলো বার্মার সিরিজের মধ্যে পড়বে। আর এমিশন কোন রিজনে হবে? আল্ট্রাভায়োলেট। তার মানে তুমি n1 1 দেখলে বুঝে ফেলতে পারবে যে আল্ট্রাভায়োলেট হবে। যদি n1 2 হয়, এটা প্রথমটা লাইম্যান সিরিজ, পরেরটা হচ্ছে বার্মার সিরিজ। বার্মার সিরিজ বার্মার সিরিজ কোন রেঞ্জে হয়? n2 যদি n1 যদি 2 হয়, n1 মানে কি? যেটা ছোট অরবিট, মানে যেটা আসতেছে। হ্যাঁ, এটা যদি 1 হয়, সরি 2 হয়, তাহলে এটা হবে বার্মার সিরিজ। আর বার্মার সিরিজ কোন রিজনে? ভিজিবল। আর বাদ বাকি সবগুলোর ক্ষেত্রে কি হবে? আইআর। বাদ বাকি সবার ক্ষেত্রে কি হবে? আইআর। তো 2 থেকে বড়, যদি n1 2 থেকে বড় হয় তাহলে আইআরই হবে। তো n1 তো অবশ্যই এখানে কি 2 এর চেয়ে বড়, তাহলে কি হবে? আইআর। তাহলে আইআর ইউজেস গুলো দিতে হবে। তো আইআর ইউজেস গুলো কি? পারপাস মেডিকেল পারপাস গুলো ব্যাখ্যা করে দিবা। আইআর কিভাবে মেডিকেল পারপাস ইউজ হচ্ছে এটা ব্যাখ্যা করে দিবা। আশা করি পারবা। তো দেখো এখানের মধ্যে 3টা লাইন আছে। এবার 3টা লাইন এরকম হইতে পারে 1 2 3, এটা থার্ড লাইন। অথবা এরকম হইতে পারে যে 1 2 3, এটা থার্ড লাইন। থার্ড লাইন কোনটা এটা তুমি কিভাবে বের করবা? ঠিক আছে? তো ফর্মুলা মাথায় রাখো। ফর nth লাইন ফর nth লাইন ফর nth লাইন n2 সমান সমান কি? n2 সমান সমান হবে n1 প্লাস n। তো যদি তোমাকে এখানে ফর ফার্স্ট লাইন দিত তাহলে n2 কি হইতো? n2 হইতো যে n1 প্লাস n, n1 প্লাস 1। যদি সেকেন্ড লাইন দিত তাহলে n1 প্লাস 2। যদি থার্ড লাইন দিত তাহলে n1 প্লাস 3। হ্যাঁ, তো এখন আমাকে থার্ড লাইনই বের করতে দিয়েছে। তো যদি থার্ড লাইনের কথায় আমরা আসি তাহলে আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি ফর থার্ড লাইন
for third line n সমান n1 plus n n1 plus n তাহলে এটা কি হবে n1 কত এখানে দেখো n1 কত 2 সো কত 2 plus 3 তার মানে n2 কত 5 তাহলে তুমি এখানে কি বের করবা ল্যামডা বের করবা কিভাবে বের করবা 109678 1 divided by 4 minus 1 divided by 25 inverse 1 তাহলে তুমি বুঝতেছো আমি কি করতেছি এই কারণে ব্যাখ্যা করতেছি না 1 divided by 4 minus 1 divided by 25 ঠিক আছে into 109678 inverse 1 সেন্টিমিটার কিছু একটা পাইছি 4.34 4.3417 4.3417 into 10 inverse 5 এটা সেন্টিমিটারে পাইছি এটাকে মিটারে নিব 4.3417 into 10 inverse 7 মিটার এরপর এটাকে ন্যানোমিটারে নিব কিভাবে ন্যানোমিটারে নিব মিটারের সাথে 10 to the power 9 গুণ করলে ন্যানোমিটার হয়ে যাবে তাহলে আচ্ছা আমি তো মিটারে নিতে ভুলে গেছি হ্যাঁ তাহলে এটা কত হয় 434.171 434.171 ন্যানোমিটার এর কোন কালার হবে এটা ব্লু কালার হবে এটা কালার একটা চার্ট করেছি না ওই চার্ট থেকে পড়ি এটা কত হবে এটা ব্লু হবে ঠিক আছে আশা করি বুঝতেছো আচ্ছা তাও আমি এটা একটা ম্যাথ দেখাই তোমার এখানের মধ্যে এরকম একটা স্টেম দেওয়া আছে এরপরে এটা হচ্ছে কি 1 থেকে 3 এ গেছে 1 থেকে 3 এ গেছে ইলেকট্রন 1 থেকে 3 এ গেছে বলছে কি absorbed এটা কোন বোর্ড এটা হচ্ছে বরিশাল বোর্ড 17 determine the amount of absorbed energy determine the amount of absorbed energy determine the amount of absorbed energy কিভাবে বের করবা n1 কত ঠিক আগের মতন 1 n2 কত ঠিক আগের মতো 3 বের করো lambda 109678 1 by 1 1 by 1 by 9 এটা এটা ইনভার্স 1 চলে আসবে তোমার এখানের মধ্যে তাহলে এটা কি 1 minus 1 divided by 9 into 109678 shift sorry inverse 1 তাহলে কত আসে একদম ডাইরেক্ট মিটারে নিয়ে যাই মিটারে নিলে কত আসে মিটারে নিলে আসে হচ্ছে 1.02572 1.02573 1.02573 10 inverse 7 মিটার কি বের করতে হবে এনার্জি বের করতে হবে কিভাবে বের করবা hc বাই ল্যামডা এটা কিভাবে বের করবা 6.626 into 10 inverse 34 c এর ভ্যালু কত 3 into 10 to the power 8 আর ল্যামডার ভ্যালু কত 1.02573 into 10 inverse 7 যেটা আসবে সেটাই কি সেটাই অ্যান্সার তাহলে তোমাকে যদি অ্যাবজর্বড এনার্জি বলে তুমি সেম ভাবেই বের করবা আশা করি বুঝতে পারছো আমরা একটু পড়ি আমাদের এখানের মধ্যে যে প্রশ্নটা দিছে সেটা একটু আমাদের দেখতে হবে খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে সলিবিলিটি প্রোডাক্ট আয়নিক প্রোডাক্ট এগুলা সলিবিলিটি প্রোডাক্ট আয়নিক প্রোডাক্ট
এগুলো নিয়ে আমরা পড়ালেখা করবো। আসো কোয়েশ্চেনটা তো কিছুটা এরকম। কোয়েশ্চেনটা হচ্ছে when temperature of a solution is decreased from 50 degrees Celsius to 25 degrees Celsius, what amount of solute got crystallized? ওকে, তো এই যে কন্টেইনার আছে, কন্টেইনারের জন্য কি লেখা আছে? লেখা আছে যে 25 ডিগ্রি সেলসিয়াস সলিবিলিটি ইজ 40 গ্রাম পার 100 গ্রাম সলিউট। ঠিক আছে, at 25 degrees Celsius solubility is equals to 40, at 30 degrees Celsius solubility is equals to 60। তো আমাদেরকে বের করতে হবে যে কত গ্রাম সলিউট কি হয়েছে, ক্রিস্টালাইজড হয়েছে, কত গ্রাম সলিউট ক্রিস্টালাইজড হয়েছে, এটা আমাদের কাছে বের করতে হবে। কঠিন কিছু না, সহজ আছে। আসো মনোযোগ দিয়ে আমরা একটু হ্যাঁ আসো মনোযোগ দিই। ওকে, আমরা একটু মনোযোগ দিই। আমরা জানি সলিবিলিটি কিভাবে বের করে, সলিবিলিটি কিভাবে বের করে, সলিবিলিটি বের করে এভাবে যে স্মল m ডিভাইডেড বাই ক্যাপিটাল M মাইনাস স্মল m ইনটু 100, এভাবে সলিবিলিটি বের করে। ঠিক আছে, তাহলে এখানের মধ্যে প্রথমে সলিবিলিটি কত, 40। ঠিক আছে, m হচ্ছে কি অ্যামাউন্ট অফ সলিউট, আর এখানের মধ্যে দেখো m মাইনাস m, এটা কি বুঝায়? এটা বুঝায় অ্যামাউন্ট অফ সলভেন্ট। এটা কি বুঝায়? অ্যামাউন্ট অফ সলভেন্ট, অ্যামাউন্ট অফ সলভেন্ট। ঠিক আছে, এটা কি বুঝাচ্ছে? অ্যামাউন্ট অফ সলভেন্ট বুঝাচ্ছে। এটা কি বাই চান্স কোথাও দেওয়া আছে? হ্যাঁ দেওয়া আছে, 250 দেওয়া আছে। এটা কত? 250 গ্রাম। সরি, অ্যামাউন্ট অফ সলভেন্ট না, অ্যামাউন্ট অফ সলিউশন। এটা কত? এটা কি সলিউশন? ঠিক আছে, সলিউশন 250 গ্রাম সলিউশন, 250 গ্রাম সলিউশন। তাহলে সলিউশনেরটা দেওয়া আছে। আচ্ছা, তো সলিউশনেরটা দেওয়া থাকে মানে হচ্ছে ক্যাপিটাল এম দেওয়া থাকে। আমরা কি জানি? আমরা আচ্ছা আমি ফর্মুলাটা একটু রিপিট করি। ফর্মুলা যদি রিপিট না করি তাহলে তুমি বুঝবা না। আমাদের একটা ফর্মুলা ছিল সলিবিলিটির জন্য, সেটা হচ্ছে স্মল এম ডিভাইডেড বাই ক্যাপিটাল এম মাইনাস স্মল এম ইনটু 100, যেখানের মধ্যে এম বোঝাচ্ছিল মাস অফ সলিউট আর ক্যাপিটাল এম বোঝাচ্ছিল মাস অফ সলিউশন। আর ক্যাপিটাল এম মাইনাস এম বোঝাচ্ছিল মাস অফ সলভেন্ট। তুমি যদি সলিউশন থেকে সলিউটের মাস বাদ দিয়ে দাও তাহলে সলভেন্টের মাস দিতে পারছো, ঠিক না? ভেরি গুড।
আসো আসো আমরা একটু পড়ালেখা দিয়ে যাই। তো এখানের মধ্যে এসে যাই কি বসবো আমরা আমরা আগে আসি 50°C আগে আমরা দেখবো 50°C এম এর মান কত। এম এর মান যেটা হবে সেটা হচ্ছে 50°C কি পরিমাণ মিশে আছে সেটা। এবার আমরা বের করবো 25°C কি পরিমাণ মিশে আছে। তো 50°C অবশ্যই বেশি পরিমাণ মিশে থাকবে, 25°C অবশ্যই কম পরিমাণ মিশে থাকবে। তো যখন আমরা এটা পার্থক্যটা বের করব তখন আমরা বুঝতে পারবো যে 50°C ধরো 50°C 100 গ্রাম মিশে আছে ধরলাম, আর 25°C ধরো 30 গ্রাম মিশে আছে। তাহলে আগে 100 গ্রাম মিশে ছিল, এখন 30 গ্রাম মিশে আছে, তাহলে বাদ বাকি 70 গ্রাম কি করছে, ক্রিস্টালাইজ করছে। এটা কিভাবে পাবো, দুইটাকে বিয়োগ করে পাবো, ঠিক না? কারণ আমি তো জানি না যে আসলে আসলে কি কত গ্রাম মিশে ছিল 50°C, তাহলে ওটা আমার কাছে বের করতে হবে, ওটা আমার কাছে কি করতে হবে, বের করতে হবে। তো চলো বের করি। আমরা কি লিখতে পারবো, এস এর জায়গায় লিখতে পারবো 50°C কত, 60, ঠিক আছে। স্মল এম দিলাম, ক্যাপিটাল এম কি আগের পেজ থেকে জানি 250 গ্রাম, ঠিক না। সলিউশন হচ্ছে 250 গ্রাম, তাহলে এখানের মধ্যে স্মল এম, এরপর হচ্ছে 100, এরপর তোমার এখানে কি হবে, এটা 0.6 হয়ে যাবে, এটা এম, এটা 250, এটা মাইনাস এম। এবার আমরা কি করবো, আর আর গুণ করবো, যদি আর আর গুণ করি তাহলে 0.6 250 কত হয়, 150 হয়, মাইনাস 0.6 এম সমান সমান এম। এরপরে 0.6 থেকে যদি দিকে নিয়ে যায় তাহলে টোটাল কত চলে আসবে, 1.6 এম চলে আসবে। 1.6 এম সমান সমান 150, তাহলে এম সমান সমান কত, 150 ডিভাইডেড বাই 1.6, 150 ডিভাইডেড বাই 1.6 কত আসতেছে, এখানে এখানে আসতেছে 93.75। তাহলে 50°C 93.75 গ্রাম মিশে আছে, আর আমার কাছে বের করতে হবে 25°C কত মিশে আছে। তাহলে আসলে 25°C কত মিশে আছে এটা বের করি। আমরা কি লিখবো, এস সমান সমান কি, স্মল এম ডিভাইডেড বাই ক্যাপিটাল এম মাইনাস স্মল এম ইন্টু 100, কারেক্ট। এবার এস এর ভ্যালু কত, সরি এটা তো 25, 25 হবে, কত হবে এটা, 25 হবে, দাঁড়াও ভুল করতেছি কেন, এটা ছিল 50, 25 তো উপরেরটা, ঠিক আছে। এটা কি হবে, 50 হবে, 50, এটা কি হবে, 50 হবে, 50, ওকে। তো এবার আমরা কি বের করব, এবার আমরা 25°C স্মল এম বের করব। 50°C কি পরিমাণ মিশে আছে জানি, 25°C কি পরিমাণ মিশে থাকবে সেটা বের করব। তাহলে যে পরিমাণ মিশে নাই আগের তুলনায়, সেই পরিমাণ কি হয়েছে, ক্রিস্টালাইজ হয়েছে। ওকে, এখান থেকে যদি আমরা স্মল এম বের করি কিভাবে বের করতে পারি, এখানে আসল মান কত হবে, আসল মান হবে 40, স্মল এম এটাকেই তো বের করব, ক্যাপিটাল এম হবে 250, এটা হবে 0.4, তাহলে 0.4 ইন্টু 250 কত, 100, 40 এম সমান সমান 100 এম, সরি 100 তে গেছে গা, তার একটু হিসাব করি তো আবার, এটাকে কি করবো, এটা 0.4 হয়ে যাবে, তো 0.4 এর সাথে যদি 250 গুণ করি তাহলে 100 আসে, তারপর এটা তো 0.4 এম, এটা তো 0.4 এম, ওকে। আর এদিকে আর কি থাকবে, এদিকে শুধুমাত্র এই এমটা থাকবে। তাহলে কি পাবো, আমরা পাবো 1.4 এম সমান সমান 100, এবার আমরা এম সমান সমান পাবো 100 ডিভাইডেড বাই 1.4, এবার 100 ডিভাইডেড বাই 1.4 করলে কি পাবো আমরা, কত হবে, এটা হবে হচ্ছে 71.42 গ্রাম, ঠিক আছে। তো
25 ডিগ্রি সেলসিয়াসে কি পরিমাণ ডিসলভড আছে? 71.42। তাহলে এরপর আমাদের কাছে দেখতে হবে যে 50 ডিগ্রি সেলসিয়াসে কি পরিমাণ ডিসলভড আছে? 93.75। তাহলে এখন আমাকে বলো, আগে 93.75 ডিসলভ ছিল, এখন 71.42 ডিসলভড আছে। তাহলে বাদ বাকিটা কই গেছে? ক্রিস্টালাইজ হয়ে গেছে। ক্রিস্টাল, আরে বাবা, আগে 93 ডিসলভ ছিল, এখন ডিসলভড আছে 71। তাহলে বাদ বাকিটা কি হয়েছে? আর ডিসলভ নাই। ঠিক আছে, ওকে। করো, এটা কত আসে দেখো। 22.32। বোঝা গেছে বিষয়টা? বুঝছো অঙ্কটা? ভেরি গুড। এবার এবার আমরা আরেকটা ম্যাথ দেখবো। এই ম্যাথ কি দিছে? আচ্ছা, তোমার এখানের মধ্যে আছে হচ্ছে AB2। তো AB2, আগে এটা ডিসোসিয়েশন দেখাতে হবে। A2 প্লাস প্লাস 2B মাইনাস, যদি এটা সলিবিলিটি এস হয়, এটার সলিবিলিটি এস হবে, এটার সলিবিলিটি 2s হবে। কেএসপি কিভাবে বের করে? এর কনসেন্ট্রেশন টু দি পাওয়ার তার কোএফিসিয়েন্ট, বি এর কনসেন্ট্রেশন টু দি পাওয়ার তার কোএফিসিয়েন্ট, আলটিমেটলি এ সলিবিলিটি হচ্ছে s, বি এর সলিবিলিটি হচ্ছে 2s, তাহলে আলটিমেটলি আসবে 4s কিউব। এখন আমরা কি লিখতে পারি? 4s কিউব অর্থাৎ কেস মানে 4s কিউব কি কেএসপি না? কেএসপি কত? 1.84 ইন্টু 10 ইনভার্স 8। 1.84 ইন্টু 10 ইনভার্স 8। তাহলে s সমান সমান কি হবে? cubic root over 1.84 into 10 inverse 8 divided by 4। ঠিক আছে, ওকে আসো। 1.84 into 10 inverse 8 divided by 4। তো এই ক্ষেত্রে কি করবা? কিউবিক রুট করবা 1 divided by 3, সেটা হচ্ছে 1.663 into 10 inverse 3। ঠিক আছে, এটা হচ্ছে সলিবিলিটি। এটা কি? সলিবিলিটি। তো কেএসপি থেকে কিভাবে সলিবিলিটি বের করতে হবে আশা করি বুঝছো। ওকে, এখন পরেরটাতে যাই। আমাদেরকে
তোমার এখানের মধ্যে কি দেওয়া আছে, 50 ml দেওয়া আছে, কনসেন্ট্রেশন কত, 6 × 10 ইনভার্স 4 মোলার। এরপর এটা কত, এটা হচ্ছে জিঙ্ক সালফেট দ্রবণ। ওকে, এরপর আমরা আবার নিলাম, এই ক্ষেত্রে আমাদের যেটা আছে সেটা হচ্ছে 40 ml 0.05 মোলার। এরপর হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড। তো এটা দিয়ে দিলাম। এরপর আমরা কি করব, এখানের মধ্যে বের করব, এখানের মধ্যে দেওয়া আছে কেএসপি অফ, আচ্ছা এখানের মধ্যে বলতেছে না না না, কিছু কোনো কিছু কেএসপি না। হ্যাঁ, তোমার এখানের মধ্যে বলতেছে যে আচ্ছা আচ্ছা তোমার এখানে বলতেছে কেআইপি বের করতে, কি বের করতে বলছে, কেআইপি, কিসের কেআইপি? তো তোমাকে এখানে দেওয়া আছে কেএসপি অফ জিঙ্ক O2 is 10 ইনভার্স 17। এই দুইটাকে কম্বাইন করে তুমি কি পাবা, আরেকটা কন্টেনার পাবা, কারেক্ট, মানে একটা মিক্সচার পাবা, কারেক্ট। তোমাকে বলতেছে এটা ধরো হচ্ছে এ, কোশ্চেনে বলতেছে will there be precipitate at A? তো যখনই প্রশ্নটা করা হবে will there be precipitate, 99% চান্স হচ্ছে precipitate হওয়ার। তো precipitate হবে কিনা এটার জন্য প্রথমত আমাদের কাছে কি করতে হবে, যার কেএসপি দেওয়া আছে তার কেআইপি বের করতে হবে। তাহলে জিঙ্ক হাইড্রোক্সাইড, এটা কেআইপি বের করার জন্য আগে এটা ডিসোসিয়েশন দিতে হবে। তো এটা কনসেন্ট্রেশন যদি সি হয়, এটা কনসেন্ট্রেশন যদি সি হয়, এটা কনসেন্ট্রেশন হবে 2C। হ্যাঁ, তো এটা যদি আমরা কেআইপি বের করি কিভাবে পাবো, কনস্টিটিউয়েন্ট আয়নের কনসেন্ট্রেশনটা আমরা লিখবো আর তাদের কোএফিসিয়েন্টটাকে তাদের পাওয়ার আকারে দিব, এটা সি, এটা 2C, আলটিমেটলি কত আসবে, 4C কিউব আসবে। ঠিক আছে, এটা না, এবার এটা যারা করবে তারা হচ্ছে ভুল করবে, এভাবে করা যাবে না, এভাবে করা যাবে না, এভাবে করা যাবে না। সবাই করে কি এতটুকুতে আসা আটকে যায়। তাহলে আমরা আসি যে কি করা যাবে। আচ্ছা এতটুকু পর্যন্ত ঠিক আছে, কোনো সমস্যা নেই, এতটুকু পর্যন্ত ঠিক আছে, কোনো সমস্যা নেই। আসো, তাহলে এর আগে কি করতে হবে, দেখো তোমার কাছে কিন্তু এখানে জিঙ্ক 2+ এর কনসেন্ট্রেশন বসাতে হবে, এটা করতে বসবে, এটা এখান থেকে বসবে। আর তোমার কাছে এখানে OH- এর কনসেন্ট্রেশন বসাতে হবে, এটা করতে বসবে, এটা এখান থেকে বসবে। বুঝছো, কনসেন্ট্রেশনটা সাংঘাতিক জিনিস কিন্তু, এখান থেকে আর এখান থেকে তোমার কনসেন্ট্রেশনটা বসাতে হবে। ঠিক আছে, এই দুই জায়গাতে তোমার কাছে কনসেন্ট্রেশনটা বসাতে হবে। তো এই দুই জায়গা থেকে কনসেন্ট্রেশন বসানোর ক্ষেত্রেও কিন্তু সব অনেক 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 অ্যাওয়ার্ড থাকতে হবে। অ্যাওয়ারনেস এই কারণে যে অ্যাওয়ারনেস এই কারণে যে দেখো তোমার এখানের মধ্যে একটা বিষয় বোঝার চেষ্টা করো, তোমার এখানের মধ্যে কিন্তু জিঙ্ক সালফেট যেটা আছে দুটোকে যদি মিক্স করো তাহলে জিঙ্ক সালফেটের কনসেন্ট্রেশন কিন্তু আর এটা থাকবে না মিক্স করার পরে। কেন থাকবে না এটা তুমি বুঝতেছো, কারণ হচ্ছে ভলিউমের কারণে, এটা 50 এটা 40, ভলিউম বেড়ে যাবে তাহলে কনসেন্ট্রেশন কি হবে, কমে যাবে। তুমি এই দুইটাকে মিশানোর পরে জিঙ্ক সালফেটের কনসেন্ট্রেশন কি হবে এটা তোমার কাছে বের করতে জানতে হবে। আর তুমি কিভাবে বের করবা, এটা তুমি এভাবে বের করবা, এটা কিভাবে বের করে, এইভাবে দেখো কনসেন্ট্রেশন অফ, এই এটা হচ্ছে যে ফাইনাল কনসেন্ট্রেশন, ফাইনাল ভলিউম ইজ ইকুয়ালস টু ইনিশিয়াল কনসেন্ট্রেশন ইনটু ইনিশিয়াল ভলিউম, এভাবে বের করে। তো এই দুইটা মিশলে
জিঙ্ক 2 প্লাসের যে ফাইনাল কনসেন্ট্রেশন সেটাই আমার কাছে বের করতে হবে, কারেক্ট? এবার আমি তো ইনিশিয়াল কনসেন্ট্রেশন জানি, ইনিশিয়াল কনসেন্ট্রেশন যেটা আছে ওটা বসাই দিই না, 6 ইন্টু 10 ইনভার্স 4। আমি তো ইনিশিয়াল ভলিউম জানি, ইনিশিয়াল ভলিউম যেটা আছে সেটা বসাই দিই না। ফাইনাল ভলিউম আমি জানি, এই দুটোকে অ্যাড করলে ফাইনাল ভলিউম কত হবে? 90 ml। বসাই দিই না, তাহলে অ্যান্সার কি আসবে? অ্যান্সার আসবে 0.3003। ঠিক আছে, এটা কাটটা জিঙ্ক 2 প্লাসেরটা। এরপর কাটটা বের করবো সোডিয়াম হাইড্রোক্সাইডেরটা, মানে হচ্ছে OH এরটা, যেহেতু তোমার এখানে OH এর কনসেন্ট্রেশন লাগবে তাই বলে OH এরটাই বের করবো। তো এখানে কনসেন্ট্রেশন এটা ছিল, এটাতে প্যারা নাই, কিন্তু এখানে এটাতে তো প্যারা হবে না। তো আসো সোডিয়াম হাইড্রোক্সাইড ডিসঅ্যাসোসিয়েট হয়ে কি তৈরি করবে? সোডিয়াম প্লাস আর OH মাইনাস। যদি এটার কনসেন্ট্রেশন 0.05 হয়, এটার কনসেন্ট্রেশন 0.05, এটার কনসেন্ট্রেশন কি 0.05। তাহলে এখন যদি আমি কি করি, C2 বের করতে চাই, কিভাবে বের করতে পারবো? C1V1 ডিভাইডেড বাই V2। C1 কত? 0.05। V1 কত? 40। V2 কত? 90। আসো হিসাব করি, 0.05 ইন্টু 40 ডিভাইডেড বাই কত? ডিভাইডেড বাই 90। কত আসতেছে? 0.02 আসতেছে। কত আসতেছে? 0.02। 0.02 মোলার। ওকে, তো এখন তোমার এখানে দুইটা কনসেন্ট্রেশনই তোমার কাছে আছে। জিঙ্ক 2 প্লাসের কনসেন্ট্রেশন কত? 0.0003। আর জিঙ্ক OH2 মাইনাসের কত? 0.02। করে দেখো কত আসে। এটা হচ্ছে 1.48 ইন্টু 10 ইনভার্স 7। হ্যাঁ, 1.48 ইন্টু 10 ইনভার্স 7। তোমার কত আসছে? দাঁড়া আমি একটু আবার ক্যালকুলেট করি, আমার কেন যেন মনে হচ্ছে আমার ক্যালকুলেশনে ভুল হয়েছে। ওকে, 0003 ইন্টু 0.02, এর উপর কি হবে? স্কোয়ার হবে। হ্যাঁ, 1.2 ইন্টু 10 ইনভার্স 7। তো যেটা আমাদের কেআইপি আসছে, হ্যাঁ, এই কেআইপি কি কেএসপির চেয়ে বড়? অবশ্যই বড়, এটা 10 ইনভার্স 17, এটা 10 ইনভার্স 7, তাহলে কেআইপি অবশ্যই কেএসপির চেয়ে বড়। কেআইপি যেহেতু কেএসপির চেয়ে বড়, তাই বলে প্রেসিপিটেট তৈরি হবে। ঠিক আছে, ভেরি গুড। এটা আজকে লাস্ট কোয়েশ্চেন, এরপর আমরা কালকে বলবো। তো এখানে কি দিছে? হ্যাঁ, হ্যাঁ, Ag2CO3। ঠিক আছে, তো এটা একটা কি দিছে? সমস্যা নেই, 3 মিনিটে শেষ হয়ে যাবে। এরপরে আমাদের এখানের মধ্যে কি দেওয়া আছে? আমাদের এখানের মধ্যে দেওয়া আছে যে KSP of Ag2, KSP of silver
কার্বনেট হচ্ছে 8.5 into 10 inverse 12। কোয়েশ্চেন হচ্ছে ডিটারমাইন concentration of Ag+। এটা আসছিল ঢাকা বোর্ড 2021। ঠিক আছে, তো আসো আমাদের এখানে যদি Ag2CO3 থাকে তাহলে এটা ডিসোসিয়েট কিভাবে হবে? এটা ডিসোসিয়েট হবে এভাবে Ag 2Ag plus CO3 2 minus CO3 2 minus। ওকে, তাহলে এটা কনসেন্ট্রেশন যদি S হয় বা এটা সলিবিলিটি যদি S হয়, এটা সলিবিলিটি হবে 2S, এটা সলিবিলিটি হবে S। তুমি যখন কেএসপি থেকে S এর ভ্যালু বের করবা, কেএসপি থেকে কি বের করবা? S এর ভ্যালু বের করবা, বা কেএসপি থেকে তুমি সলিবিলিটি পাবা সবসময়। কেএসপি থেকে তুমি কোনো কনসেন্ট্রেশন পাবা না, এই কারণে কেএসপি ক্ষেত্রে সবসময় সলিবিলিটি অর্থাৎ S ইউজ করবা। বুঝছো? ভেরি গুড। এবার আমি যদি ভালো করে খেয়াল করি, আমরা এখানে লিখতে পারি কেএসপি সমান সমান Ag প্লাস উপরে 2, এরপরে CO3 2 মাইনাস, আলটিমেটলি এখানে 2s স্কয়ার আর এখানে s, মোটমাট 4s কিউব আসবে। তো 4s কিউব সমান সমান আলটিমেটলি থাকতেছে 8.5 into 10 inverse 12। s সমান সমান থাকতেছে 8.5 into 10 inverse 12 divided by 4 cubic root। যেটা আসবে সেটা হচ্ছে s। তোমার কাছে কি দরকার? Ag প্লাস এর কনসেন্ট্রেশন, সেটা হচ্ছে কত? 2s। তাহলে তুমি Ag প্লাস এর কনসেন্ট্রেশন বের করো। 2s, s কি যেটা আসছে সেটা, যেটা পাবা সেটাই হচ্ছে অ্যান্সার। থ্যাংক ইউ সো মাচ, আজকে ক্লাস এতটুকুই।